আজকে আরো একটি ইন্টারেস্টিং বিধানসভা নিয়ে আলোচনা করব বন্ধুরা। বলছি দমদম বিধানসভার কথা। সেখানে কি তৃণমূলই নিজেদের যে করিশ্মা, যে আধিপত্য সেটাই দখলে রাখতে পারবে, নাকি হাত ফসকে চলে যেতে পারে বিজেপির কাছে, ফুটবে পদ্ম ফুল? সে সম্ভাবনা কি আছে? থাকলে কতটা? সিপিএম এর একসময়ের শক্ত ঘাঁটি আজ এই অবস্থা কেন সেখানে তাদের? এই সমস্ত কিছু নিয়ে গোটা ভিডিওটাই আলোচনা করব, যেখানে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে রয়েছে। আমি জানি না আপনারা এতদিন সেটা জানতেন কিনা, কিন্তু আমার কাছে দারুণ ইন্টারেস্টিং মনে হয়েছে। পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই জানতে পারবেন। আর দমদম বিধানসভা মানেই তো তৃণমূলের শক্ত ঘাঁটি। তা এদিক থেকে বলুন বা ওদিক থেকে, মানে দমদম লোকসভা বলুন বা দমদম বিধানসভা, দুদিকেই 4 বার হ্যাট্রিক করেও 4 বারের সাংসদ সৌগত রায়, এবং অপরদিকে যদি আমরা দেখি 3 বারের বিধায়ক সেই 2011 সাল থেকে ব্রাত্য বসু, মানে সচিন সৌরভ জুটির মতো তারা যেন ব্যাটিং করেই চলেছে ক্রিজে। তো এই সাংসদ সৌগত রায় এবং ব্রাত্য বসু ছাড়াও আরো বেশ কিছু উল্লেখযোগ্য নাম সেখানে রয়েছে, যার মধ্যে অন্যতম চন্দ্রিমা ভট্টাচার্য। তো এই এত তাবড়ো তাবড়ো ব্যক্তিরা যেখানে ঘুরে বেড়াচ্ছেন, মানে এক একজন তো মন্ত্রী রাজ্যের, শুধু সাংসদ বিধায়ক নন। তো তাহলে সেই বিধানসভার কি হতে চলেছে? দমদম লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা, 7টি তৃণমূলের শক্ত ঘাঁটি, এবং শুধু একবারের নয়, বারে বারে শক্ত ঘাঁটি, সেটা প্রমাণ করা গেছে। দমদম লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা, তার মধ্যে অন্যতম দমদম বিধানসভাও। এবং একদিকে এই দমদম বিধানসভাতে যখন বছরের পর বছর ব্রাত্য বসু জয়লাভ করছেন, সেখানেও যে এই ধরনের ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে থাকতে পারে, দেখে খানিকটা অবাকই হয়েছি। এবার আসুন, এই সচিন সৌরভ জুটি সেটা কি থাকবে 2026-এ, নাকি 24-এ তো সৌগত রায় প্রমাণ করে দিয়েছেন, কিন্তু 26-এ কি হতে চলেছে? ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী কি সেখানে থাকবেন, নাকি অন্য কেউ আসছেন? আমরা একটু ফ্ল্যাশব্যাকের পেছন দিকে যাব, তাহলেই পয়েন্ট টু পয়েন্ট ইন্টারেস্টিং দিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। 2011 সাল থেকে একটু শুরু করি, না হলে কিভাবে বোঝাবো আপনাদের। 2011 সালে এগুলোর মধ্যেই কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো, একটু খেয়াল করবেন। 2011 সালে তৃণমূল গোটা রাজ্যে সবুজ সুনামি হলো, তার আঁচ গিয়ে পড়লো, তার রেশ গিয়ে পড়লো দমদম বিধানসভা কেন্দ্রেও। জয়ী হলেন ব্রাত্য বসু, 92,635টি ভোট পেলেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু, জয়লাভ করলেন। এবং তার শতাংশের বিচারে প্রাপ্ত ভোট ছিল 57.50%। হারালেন কাকে? গৌতম দেব। আমরা বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, সূর্যকান্ত মিশ্র, এই নামগুলোর সঙ্গে যদি যে নামটা বলি, সেটা হচ্ছে গৌতম দেব। আরো বেশ কয়েকটি নাম রয়েছে, আমি গেলাম না তাতে। তো সেই গৌতম দেবকে হারালেন, আর শুধু হারালেনই না, এটা কিন্তু বামেদের শক্তঘাঁটি ছিল, বলাই বাহুল্য রাজ্যের মতোই দমদমও শক্তঘাঁটি ছিল। কিন্তু আর থাকলো না 2011-তে ব্রাত্য বসুর দাপটে, মানে তৃণমূলের দাপটে। সিপিএম এর প্রার্থী গৌতম দেবকে হারালেন ব্রাত্য বসু। গৌতম দেবের প্রাপ্ত ভোট ছিল 61,138টি, শতাংশের বিচারে অনেকটাই পিছনে ব্রাত্য বসুর থেকে, 37.95%, মানে প্রায় 20%-এর কাছাকাছি কম। ভাবুন, প্রথম ধাক্কাতেই, যদিও সেই বছরটা সুনামি ছিল, সবুজ সুনামি। এরপরে 2016 টিএমসির আবারও প্রার্থী হলেন বলাই বাহুল্য ব্রাত্য বসু। বেশ খানিকটা এখানে কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে রয়েছে, মানে গোটা সমীকরণটার মধ্যে। দাঁড়ান পুরোটা শেষ করি, তাহলে বুঝতে পারবেন। 81,579টি ভোট পেলেন ব্রাত্য বসু, শতাংশের বিচারে 46.73%। সিপিএম এর পলাশ দাস, গৌতম দেব নয়, পলাশ দাস দাঁড়ালেন 72,263টি ভোট, 41.39%। বিজেপি প্রার্থী এখানে হালকা করে খাতা খুললেন, 8.33, মানে অনেকটা নিচে। মনে রাখুন, ইন্টারেস্টিং পয়েন্ট এখান থেকে বেরোবে। বিজেপি প্রার্থী 2016-তে দমদম বিধানসভায় 8.33% ভোট পেয়েছিলেন। এবার আসি ইন্টারেস্টিং পয়েন্টগুলোতে।
ব্রাত্য বসু সেকেন্ড টাইম দমদম বিধানসভায় জিতলেন, কিন্তু শতাংশের বিচারে ভোট কমলো। 10.77% ব্রাত্য বসুর। 2011-তে জিতেছিলেন, পেয়েছিলেন 57.50%। ওকে, 2016-তে জিতলেন, পেলেন 46.73%। হ্যাঁ, 10.77% ভোট কমে গেল শতাংশের বিচারে 2011 থেকে 2016-তে। কেন বলুন তো? এদিকে আবার ইন্টারেস্টিং পয়েন্ট, সিপিএম এর পলাশ দাস, আগের বার ছিল গৌতম দেব, এবার পলাশ দাস। 2011-তে গৌতম দেব পেয়েছিলেন 37.95%, মানে 38-এর কাছাকাছি। পলাশ দাস পেলেন 2016-তে, যখন সুনামি বয়ে গিয়ে গোটা রাজ্যে একেবারে পতপত করে সবুজ তৃণমূলের পতাকা উড়ছে বিধানসভায়, সেখানে পলাশ দাস পেলেন 41.39%। হ্যাঁ, ইন্টারেস্টিং পয়েন্ট আছে তো। 2011-তে 37.95%, 2016-তে 41.39%, 3.44%, মানে মন্দার বাজারেও পলাশ দাস গৌতম দেবের থেকে 3.44% ভোট বাড়ালেন। তৃণমূলের 10% মতো কমলো, 3.5% মতো সিপিএম এর বাড়লো। বিজেপি এখানে খাতা খুললো 8.33%। এইখানেই শেষ নয়, হয়তো এইটুকু ভোট, কিন্তু 2011-তে একদম এইটুকু ভোট ছিল, বালির কণার মতো, তার থেকেও বিজেপি এখানে বাড়ালো 8.33। তো এটা খুবই কম, কিন্তু 2011-এর তুলনায় বেড়েছে বিজেপির ভোট, মানে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সেটা হচ্ছে 5.70% ভোট বেড়েছে বিজেপির 11-র তুলনায় 2016। আরো যদি ইন্টারেস্টিং পয়েন্ট শুনতে চান, 2021-এ যেতে হবে আপনাকে। টিএমসির ব্রাত্য বসু হ্যাট্রিক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। 87,999,999টি ভোট পেলেন এখানে ব্রাত্য বসু। শতাংশের বিচারে একটু বাড়িয়েছিলেন, 47.48%। গতবারে পেয়েছিলেন 46.73, এবার 47.48। 47.48% ভোট পেলেন 2021-এ ব্রাত্য বসু। এরপর যে পয়েন্টটা বলবো, আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। সিপিএম 2016 অব্দি বাড়িয়েছিল ভোট 3.5%-এর মতো এবং সেকেন্ড পজিশনে ছিল। সিপিএম 2021-এ চলে এলো তলা নিতে। সেখানে সেকেন্ড পজিশনে কে এলো? বিজেপি, পদ্ম শিবির। শুধু এলোই না, কি হলো দেখুন। ব্রাত্য বসু 2021-এ ভোট পেলেন 87,999, মানে 999। বিজেপির বিমল শঙ্কর নন্দ, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, অর্থাৎ গোটা টিভি চ্যানেলে এবং খবরের কাগজে বারবার তার মুখ ফুটে উঠত বিশ্লেষক হিসেবে। সেই বিমল শঙ্কর নন্দকে, একেবারে শিক্ষা জগৎ থেকে প্রফেসর মানুষ, সেই বিমল শঙ্কর নন্দকে দাঁড় করালো বিজেপি, পদ্মফুল শিবির এই দমদম বিধানসভা কেন্দ্রে ব্রাত্য বসুর এগেনস্টে, এবং তিনি পেলেন 61,268টি ভোট। যেখানে ব্রাত্য বসু 87,999, সেখানে বিমল শঙ্কর নন্দ 61,268। হ্যাঁ, বেশ খানিকটা কম ঠিকই, কিন্তু 2016টা ভাবুন। 2016-তে 8.33 ছিল বিজেপি প্রার্থী, আর এই 2021-এ 33.06%। মানে বুঝতে পারছেন কতটা ভোট বাড়িয়েছে বিজেপি। এবং শুধু তাই নয়, সিপিএম এর পলাশ দাস এখানে অনেকটা তলানিতে চলে গেলেন। তিনি পেলেন 30,653টি ভোট। শতাংশের বিচারে দাঁড়ায় 16.54%। তার মানে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট এই 2021-এই লুকিয়ে। সেকেন্ড পজিশনে 2016-র তুলনায় বিজেপি সেকেন্ড পজিশনে 2021-এ 24% ভোট বাড়ালো। 2016-তে 8.33 ছিলেন বিজেপি প্রার্থী, 2021-এ বিমল শঙ্কর নন্দ 33.06%,
0.73% ভোট বাড়ালেন শতাংশের বিচারে বিমল শঙ্কর নন্দ। এবং সিপিএম এখানে পেয়েছিলেন 2016-তে 41.39%, 2021-এ চলে গেলেন 16.54%, মানে ওই 24.85%। মানে সিপিএম এর 2021-এ যে ভোট কমেছে 24.85%, সেই 24.73% তার মধ্যে থেকেই নিয়ে নিয়েছে বিজেপি। এটা বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মানে কি, বারবার যেটা তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূল নেতার অভিযোগ করেন, বামের ভোট রামে গেছে। দেখুন, তৃণমূলের কিন্তু এখানে খুব একটা কমেনি বাড়েনি এরকম হয়নি, অল্প অল্প কিছুটা কমেছে। 16-তে ব্রাত্য বসু কিছুটা কমেছিলেন, আবার 21-এ কিন্তু তিনি মানে মোটামুটি একটা বাড়িয়ে ব্যালেন্স করে নিলেন, একটু কম একটি বেড়েছে এরকম ব্যাপার, মানে মোটামুটি একটা ব্যালেন্সে আছে। হঠাৎ করে 16 আর 21-এ শতাংশের বিচারে বামেদের যে শতাংশটা কমেছে, 24% বেশি যেটা কমেছে, 24% বেশি, সেই পার্সেন্টেজটাই বিজেপির বেড়েছে। মানে রাজনৈতিক বিশ্লেষকেরা এবং তৃণমূল নেতারা বলেন যে ওই বামের ভোট রামে গেছে। তো বন্ধুরা, 2026-এ যদি শ্রমিক ভট্টাচার্যের কথা মতো বাম বিজেপি কোথাও একটা আসন সমঝোতা হয়, কোথাও একটা যদি জোট হয়, তাহলে কি তৃণমূল চাপে পড়ে যাবে? কারণ রামবাম যদি এক হয়ে যায় তাহলে তো তৃণমূলের থেকে বেশি ভোট দেখা যাচ্ছে 2021-এ। কি মনে হয় বন্ধুরা আপনাদের? নাকি ওই চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, সাংসদ সৌগত রায়, ওই যে সচিন সৌরভের ব্যাটিং, সেই সমস্ত দিক থেকেই যেটা বারবার উঠে আসছে সেইটাই বজায় থাকবে। কোনো জোটও হবে না রামবামের, কোনো কিছুই হবে না। তৃণমূলের এখানে শক্ত ঘাঁটি লোকসভাতে ছিল, যেটা 4 বার কমপ্লিট হয়ে এবার হয়তো 5 বার হতে চলেছে, আর এদিকে হ্যাট্রিক করে এবার 4 বারের দিকে এগিয়ে যাচ্ছেন ব্রাত্য বসু। নাকি তৃণমূলের শক্ত ঘাঁটি 2011 থেকে ছিল, 2026-এও থাকবে। কোনো রামবাম এক হবে না এবং তৃণমূলও হারবে না। কি মনে হয়? বিজেপি যেভাবে একটু একটু করে বেড়ে আজকে এই জায়গায় এসেছে, মানে আমি যদি দমদম বিধানসভা ক্ষেত্রেই বলি, তাহলে কি কোথাও একটা জোট টেক্কা দিতে পারবে দমদমে বিজেপি? প্রার্থী কাকে করা হবে? বিমল শঙ্কর নন্দ কিন্তু এখানে বেশ টেক্কা দিয়েছেন, মানে হারাতে না পারলেও এতখানি ভোট বাড়িয়েছেন। কি মনে হয় বন্ধুরা আপনাদের? দমদম বিধানসভা কেন্দ্র এত ইন্টারেস্টিং পয়েন্ট নিয়েছিল, পুরোটাই তুলে ধরলাম আপনাদের সামনে। বলুন এবার আপনারা, দমদম কি তৃণমূলেরই থাকবে, নাকি হাত বদল হয়ে বিজেপিতে যাবে, নাকি বাম বিজেপির কোনো জোট হলে দমদমে তৃণমূল চিন্তায় পড়বে? অবশ্যই জানাতে ভুলবেন না। আরেকটা কথা, বিজেপি প্রার্থী কি বিমল শঙ্কর নন্দকেই রাখা উচিত? কি মনে হয় আপনাদের? জানাতে ভুলবেন না, প্লিজ কমেন্ট বক্সে এসে জানান। ভালো লাগছে আমরা ঠিক ভুল যেটা আপনাদের সামনে আমরা আলোচনার মাধ্যমে ডিসকাস করি না কেন, যেটা আপনাদের মনে হয় অবশ্যই সেটা আমাকে জানাতে পারেন। সেটা আমাদের পক্ষেও যেতে পারে বা কাউন্টারও হতে পারে। জানাতে ভুলবেন না। ভালো থাকুন।